মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ইরান দাবি করছে তারা আমেরিকার উপর এমন এক হামলা চালিয়েছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এর পেছনের আসল সত্যটা ঠিক কি? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ট্রু প্রমিস 4 নামক এক প্রতিশোধমূলক অভিযানে গত 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি পার্ল হারবার বা 9/11-এর পর মার্কিন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ধাক্কা। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। ইরান বলছে তারা বাহরাইনে মার্কিন 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে এবং সেখানে 160 জন মারা গেছে। শুধু তাই নয়, তাদের ক্রুজ মিসাইলের ভয়ে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নাকি লেজ গুটিয়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বলে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আইআরএনএ জানায়, আইআরজিসি ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ভোরে বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দাবি করা হয় 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলা শুধু বাহরাইনের সীমাবদ্ধ নেই। সৌদি আরব রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। যদিও সৌদি বলছে ক্ষতি সামান্য, কিন্তু রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা বিশাল বিস্ফোরণ আর ধোঁয়া দেখেছেন। ওমান দুকুম বন্দরে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। কুয়েত ও জর্ডান পরিস্থিতি এতটাই খারাপ যে আমেরিকা তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরান দেখাতে চাইছে তারা সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আমেরিকা বর্তমানে তাদের স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে চাপে আছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলেও আঘাত হেনেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা টিকভায় আঘাত হেনেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 35 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আর ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশের ঢাল। সকাল, কিন্তু সূর্যের আলো নয়, আকাশ ভরে গেছে আগুনে। ইরান থেকে ছোড়া হয়েছে 35টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। কিছু থামিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সব না। কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করে ঢুকে গেছে প্রতিরক্ষার দেয়াল। আয়রন ডোম সবকিছু থামাতে পারছে না। ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর এই সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র আটকেছে। মিসাইলের টুকরো, ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে আছে। ইসরায়েলি পুলিশ বলছে অসংখ্য রিপোর্ট এসেছে। রাস্তা, খোলা জায়গা, বাড়ির পাশ সবখানে আতঙ্ক। সরাসরি বড় শহরে আঘাত না লাগলেও আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষেই তৈরি করছে ভয়, বিশৃঙ্খলা। একজন 50 বছর বয়সী ব্যক্তি আহত ধ্বংসাবশেষের গর্তে পড়ে, আরো অনেকে আহত শেল্টারে দৌড়াতে গিয়ে। এটা শুধু যুদ্ধ না, এটা মানসিক চাপের বিস্ফোরণ। এক ঢেউ শেষ, আরেকটা আসছে। 35টা ক্ষেপণাস্ত্র এটা কোনো ছোট আক্রমণ নয়, এটা একটা ওয়েভ, একটা বার্তা। যদি এইভাবে বারবার আক্রমণ আসে, তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়বে? সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে। ইসরায়েল দাঁড়িয়ে আছে অনিশ্চয়তায়। ইরানের পাল্টা আঘাতের টার্গেট শুধু ইসরায়েল না, ইরান পাল্টা আঘাত করেছে উপসাগরীয় দেশগুলোতেও। টার্গেট কাতারের আল উদেদ এয়ারবেস, কুয়েতের আল সালিম এয়ারবেস, ইউএই এর আল ধাফরা এয়ারবেস, বাহরাইনের একটি ঘাঁটি। এই ঘাঁটিগুলো আমেরিকার উপস্থিতির প্রতীক। ইরানের বার্তাটা পরিষ্কার, তোমরা আঘাত করলে আমরা সবাইকে ছুঁব। বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে মানচিত্র জুড়ে। সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে বিস্ফোরণ, একজন নিহত, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে। কাতার আকাশ বন্ধ, ফ্লাইট বন্ধ। সৌদি আরব রিয়াদে বিস্ফোরণের শব্দ। জর্ডান 2টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা আগ্নেয়গিরি।
ইরানের আইআরজিসি বলছে এটা শুধু শুরু, তারা বলছে এটা প্রথম ধাপ, ড্রোন মিসাইল আরও আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। তবে তেহরানের এই পাল্টা হামলার ব্যাপ্তি এবার কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তারা। বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের পাশাপাশি ইরানের বিধ্বংসী আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সামরিক পদক্ষেপের পর বিশ্লেষকদের মাঝে এখন বড় প্রশ্ন, কেন আরব দেশগুলোর মধ্যে আমিরাতকে এত গুরুত্ব দিয়ে লক্ষ্যবস্তু বানালো ইরান? এই বৈরিতার নেপথ্য কারণ খুঁজতে ফিরতে হবে 2020 সালে। সেই বছরের সেপ্টেম্বরে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলিয়ে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও উপসাগরীয় দেশগুলো আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখত, তবে এই চুক্তির মাধ্যমে তা প্রকাশ্য রূপ পায়। বিশেষ করে 2015 সালে আবুধাবিতে ইসরায়েলের প্রথম কূটনৈতিক মিশন খোলার পর থেকেই দুই দেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা মূলত ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকানোর একটি কৌশল হিসেবে দেখেছে তেহরান। কাতারে ইরানের হামলায় বিশেষ মার্কিন রাডার ধ্বংস, আইআরজিসির বড় সাফল্য। ইরানের পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়েছে, অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো তাদের পাল্টা হামলার অংশ হিসেবে এই রাডার ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে FP-132 রাডার সিস্টেমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার কার্যক্ষমতা ছিল 5000 কিলোমিটার পর্যন্ত এবং এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য বিশেষ প্রযুক্তি ছিল। 2013 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল, এই রাডার সিস্টেমটির মূল্য ছিল প্রায় $1.1 বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক মিসাইল হামলায় এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলা ছিল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ। এই উস্কানিমূলক হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়, যেখানে আইআরজিসি ও সেনাবাহিনীর মিসাইল ও ড্রোন অন্তত 7টি আঞ্চলিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে কাতারও রয়েছে। কাতারে রয়েছে অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেদ এয়ারবেজ, এবং ইরানি কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে এই ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর আগে জুন মাসেও ইরান একই ধরনের হামলা চালিয়েছিল আল উদেদ ঘাঁটিতে, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন দিয়েছিল এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল। আইআরজিসির জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানায়, শনিবারের ইরানি হামলায় অন্তত 200 জন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি মিসাইল ইরানের ভূখণ্ডে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সেগুলো ইরাক ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মরুভূমি ও শহর এলাকায় গিয়ে পড়ে। ইরান এর আগে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিল যাতে তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের কাজে ব্যবহার করতে না দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি NBC-কে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর তার সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এই হামলাগুলো ছিল অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নেওয়া একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমরা চুপ করে বসে থাকতে পারি না, জোর দিয়ে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঘটাচ্ছে এমন এক সময় যখন ওমান সরকারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে BBC ভেরিফাই, যাতে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউসের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হাই রেজলিউশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবেজ। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী তিনি কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেন। লক্ষ্য ছিল ইরানি সামরিক হামলা চালানো, কিন্তু মজার বিষয় হলো প্রকাশ্যে তিনি ঠিক উল্টো কথা বলছিলেন। তিনি বলেছিলেন সৌদি আরব কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান চায়। তাহলে আসলে কি ঘটেছে?
28 ফেব্রুয়ারি থেকে ইরানে বড় ধরনের হামলা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ শীর্ষ অনেক নেতা নিহত হয়েছেন। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে, এই হামলার পেছনে কি সৌদি আরবেরও ভূমিকা ছিল? ওয়াশিংটন পোস্ট বলছে 4 জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা নিশ্চিত করেছেন সৌদি যুবরাজ গোপনে এই হামলার জন্য তদবির করেছিলেন। সৌদি আরব কেন এমন চাইতে পারে, এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের মূল চিন্তা ছিল তাদের তেল স্থাপনা নিরাপদ রাখা, কারণ অতীতে ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান ও সৌদি আরব বহুদিনের প্রতিদ্বন্দ্বী, একদিকে শিয়া নেতৃত্বাধীন ইরান, অন্যদিকে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব। এই দ্বন্দ্বের কারণে বহু বছর ধরে ছায়া যুদ্ধ চলছে পুরো অঞ্চলে। সহজভাবে বললে সৌদি আরব চায় ইরান দুর্বল থাকুক, যাতে নিজের নিরাপত্তা নিশ্চিত থাকে। এরপর কি হলো? ইরানে হামলার পর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ইরান পাল্টা হামলা চালায় দুবাই, দোহা, রিয়াদ, অর্থাৎ সংঘর্ষ এখন এক দেশ থেকে ছড়িয়ে পুরো অঞ্চলে চলে গেছে। এরপর সৌদি আরব কঠোর ভাষায় ইরানের এই হামলার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বড় কূটনৈতিক খেলা। হামলার পর সৌদি যুবরাজ একাধিক দেশের নেতাদের সঙ্গে কথা বলেন, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান। এর মানে কি? সৌদি আরব এখন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে। একই সাথে তারা বলছে প্রয়োজন হলে প্রতিশোধ নিতেও প্রস্তুত। সৌদি আরব জানিয়েছে দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক অজ্ঞাত সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি-কে জানায় 1 মার্চ বিকেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ব্যাপক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে হামলায় 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আসা একটি ড্রোন ঠেকিয়ে দেয় আমিরাতি বাহিনী। তবে সেই ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 1 জন নিহত ও 7 জন আহত হন। আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই অজেয়? এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ দীর্ঘ হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর এক উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এখন এমন উন্নত সক্ষমতা নিয়ে প্রস্তুত যে বছরের পর বছর যুদ্ধ চালাতে পারি। আরও ভয়ঙ্কর তথ্য, যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে নিচের স্তরের অস্ত্র ব্যবহার করছে। সময় যত যাবে তারা ব্যবহার করবে আরও শক্তিশালী মিসাইল, এমন অস্ত্রও সামনে আনবে যা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। মানে সহজভাবে এই যুদ্ধ এখনো পূর্ণ শক্তিতে শুরুই হয়নি। আমেরিকার প্রতিরক্ষা সত্যিই কি ব্যর্থ? আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজ করছে। রিপোর্ট বলছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কিছু ক্ষেত্রে ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে অন্তত 3টি ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সাধারণত কি হয়, একটি মিসাইল ঠেকাতে 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, কিন্তু এখানে 3টি ছোড়া হলেও টার্গেট মিস করেছে বলে দাবি। বাস্তব যুদ্ধের চাপ তত্ত্বের চেয়ে অনেক কঠিন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয় না। $1.1 বিলিয়ন ধাক্কা, রাডার ধ্বংস। আরও বড় দাবি এসেছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে। এই রাডারটি হলো AN/FPS-132 রাডার। অবস্থান কাতার। মূল্য প্রায় $1.1 বিলিয়ন। এই রাডার কি করত? 5000 কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারত, অর্থাৎ আগাম সতর্কতা দেওয়ার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরান দাবি করছে তারা এটি নির্ভুল হামলায় ধ্বংস করেছে, তবে এই দাবির পুরোপুরি স্বাধীন নিশ্চিতকরণ এখনো হয়নি। একটি ব্যালিস্টিক মিসাইল থামাতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর লাগে, মানে 10টি মিসাইল এলে 20 থেকে 30টি প্রতিরক্ষা মিসাইল লাগবে। এখন যদি ইরান প্রতিদিন বড় আকারে হামলা চালায়, খুব দ্রুত ইন্টারসেপ্টর শেষ হয়ে যেতে পারে। রিপোর্ট বলছে কয়েকদিনের মধ্যেই এই মজুদ ফুরিয়ে যেতে পারে। 1 মার্চ ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। যুদ্ধের হিসাব অনুযায়ী এ হতাহত এখনও তুলনামূলকভাবে কম। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধক্ষেত্রে এই ধরনের হতাহত হওয়া স্বাভাবিক। পাশাপাশি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ঝুঁকি থেকেও কিছু অযুদ্ধজনিত মৃত্যু ঘটতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রতিটি মার্কিন হতাহতের ঘটনা দেশের ভেতরে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি, একদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ এমন এক ঘটনা সামনে এলো যা ওয়াশিংটনের ভেতরেই কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রশ্নটা সোজা, যুক্তরাষ্ট্র কি বড় ধরনের গোয়েন্দা ধাক্কা খেল? ঘটনার কেন্দ্রে একজন মানুষ, একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর পাইলট, নাম জেরাল্ড এডি ব্রাউন জুনিয়র, যিনি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান উড়িয়েছেন। আজ তিনি অভিযুক্ত চীনের জন্য কাজ করার। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি গোপনে চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন। এটা শুধু কোনো সাধারণ অভিযোগ না, এটা এমন এক অভিযোগ যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ব্রাউন প্রায় ২০ বছর মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন। তিনি চালিয়েছেন বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান F-35 লাইটনিং II এবং F-22 র্যাপটর। এই বিমানগুলো শুধু যুদ্ধ বিমান নয়, এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক। এগুলোর কৌশল, প্রযুক্তি, অপারেশনাল পদ্ধতি সবকিছুই অত্যন্ত গোপন। কিন্তু অভিযোগ বলছে এই গোপন জ্ঞানই নাকি ব্রাউন পৌঁছে দিয়েছেন চীনের হাতে। তদন্তে জানা গেছে ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি চীনে অবস্থান করেছেন। এই সময় তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের পাইলটদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন। ভাবুন একবার, যে মানুষটি একসময় আমেরিকার হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, সেই মানুষই এখন প্রতিপক্ষ দেশের পাইলটদের শেখাচ্ছেন কিভাবে যুদ্ধ করতে হয়। মার্কিন বিচার বিভাগ বলছে এটি সরাসরি আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট লঙ্ঘন। এই আইনের অধীনে সরকার অনুমতি ছাড়া কোনো বিদেশি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের কর্মকর্তা জন এইজবার্গ বলেছেন, যে মানুষকে দেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল সে এখন সেই জ্ঞান অন্য দেশের হাতে তুলে দিচ্ছে। এখানেই শেষ না, FBI এর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তা রোমান রোজহ্যাভসি সরাসরি অভিযোগ করেছেন, চীন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের টার্গেট করছে। মানে এটা শুধু একজনের ঘটনা না, এটা হতে পারে বড় কোনো নেটওয়ার্কের অংশ। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? বিশেষজ্ঞরা বলছেন ব্রাউন হয়তো এমন কিছু তথ্য দিয়েছেন যা F-35 পাইলটরা কিভাবে রাডার এড়িয়ে চলে সেই গোপন কৌশল পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি সেটা সত্যি হয়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, F-35 প্রোগ্রামের সাথে যুক্ত 19টি মিত্র দেশও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আরও বড় আশঙ্কা আছে, তিনি নাকি পারমাণবিক অস্ত্র বহনের কৌশল সম্পর্কেও তথ্য দিতে পারেন। এখন একটু বড় ছবিটা দেখুন। এই ঘটনা সামনে এলো ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। অর্থাৎ একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে নিজের ভেতরেই নিরাপত্তা ফাঁস। এদিকে চীন শুধু বসে নেই, তারা ইতোমধ্যে ইরানকে অস্ত্র, রাডার সিস্টেম, এমনকি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদি ইরান আর যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়, তাহলে যুদ্ধের ভাগ্য কি ঠিক হয়ে যাবে মাত্র প্রথম ৪৮ ঘন্টায়? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথম বলেছেন, এই যুদ্ধের গেম চেঞ্জার হবে প্রথম ২৪ থেকে ৪৮ ঘন্টা, কারণ ইরানের মিসাইল স্ট্র্যাটেজি। প্রথম আঘাত, ইরানের শক অ্যান্ড ডিসরাপ্ট পরিকল্পনা। ইরান জানে তারা আকাশে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে পারবে না। তাদের কাছে নেই ততটা স্টেলথ ফাইটার, নেই সেই লেভেলের এয়ার সুপেরিয়রিটি, কিন্তু তাদের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। ফাতা 110 জুলফিকার, মারাত্মক সব মিসাইল, সলিড ফুয়েল হয়, এগুলো দ্রুত প্রস্তুত হয়, দ্রুত ছোড়া যায়, আর সবচেয়ে বড় কথা, একসাথে অনেকগুলো ছোড়া যায়। ইরানের টার্গেট খুব স্পষ্ট, কাতারের আল উদেদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, সৌদি আরবের মার্কিন ঘাঁটি। এই ঘাঁটিগুলো সরানো যায় না, লুকানো যায় না, এগুলো স্থির, আর সেটাই সবচেয়ে বড় দুর্বলতা। লক্ষ্য ধ্বংস না, অচল করা।
এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্ট। ইরান আসলে প্রতিটি মিসাইল দিয়ে নিখুঁত আঘাত করতে চায় না, তারা চায় ওভারলোড তৈরি করতে। ভাবুন, একসাথে শত শত মিসাইল ছোড়া হলো। ইউএসএস মিলিটারি এর কাছে আছে প্যাট্রিয়ট থার্ড অত্যাধুনিক প্রতিরক্ষা, কিন্তু সমস্যা হলো প্রতিটি সিস্টেমের একটা সীমা আছে। একটা প্যাট্রিয়ট ব্যাটারি একসাথে কতগুলো টার্গেট ধরতে পারবে? আর যদি সব ইন্টারসেপ্টর শেষ হয়ে যায়, রিলোড করতে সময় লাগে, আর সেই কয়েক ঘন্টায় ইরানের জন্য গোল্ডেন উইন্ডো। এমনকি মিসাইল আকাশেই ধ্বংস হলেও তার ধ্বংসাবশেষ রানওয়েতে পড়লে যুদ্ধবিমান উঠতেই পারবে না, মানে ঘাঁটি ধ্বংস না হলেও কার্যত অচল হয়ে যাবে। কিন্তু সময় ইরানের শত্রু। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখানে। প্রথম 48 ঘন্টা ইরানের জন্য শক্তির সময়, কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের আসল শক্তি শুরু হয় তখন। স্যাটেলাইট, ড্রোন, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এক এক করে খুঁজে বের করবে মোবাইল লঞ্চারগুলো। তারপর আসবে নির্ভুল পাল্টা হামলা। ইরানের মিসাইল স্টক ধীরে ধীরে কমবে, লঞ্চ সাইট ধ্বংস হবে এবং যুদ্ধের গতি ঘুরে যাবে। এই পুরো সমীকরণটা যেন একটা ঘড়ির কাঁটার মতো। প্রথম 48 ঘন্টা ইরানের সুযোগ, দীর্ঘমেয়াদ যুক্তরাষ্ট্রের সুবিধা। তাহলে প্রশ্নটা এখন আর কে বেশি শক্তিশালী নয়, প্রশ্নটা হলো কে দ্রুত, কে প্রস্তুত, আর কে সময়কে নিজের পক্ষে নিতে পারবে। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র শুধু মিসাইল নয়, সময়। ওদিকে চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তির খুব কাছাকাছি ইরান। এই চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন 6 জন কর্মকর্তা একথা জানিয়েছেন। এমন এক সময়ে এই চুক্তি নিয়ে আলোচনার খবর এলো যখন ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেশটির উপকূলের কাছে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনও ঠিক হয়নি। সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যায়, ফলে তা জাহাজে থাকা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।